হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যাদের লক্ষ্য নার্সিং এনএম জিএনএম তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে রয়েছে নার্সিং প্রিভিয়াসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। শুধু নার্সিং নয়, তোমরা যারা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, যেমন এসএসসিজিডি, পুলিশ, ডাব্লিউবিসিএস, পিসিপিএসসি, তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওর যা অঙ্ক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেই সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি। সবার প্রথমে যেই অঙ্কটি রয়েছে, 42 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 সেমি লম্বা চোঙ আকৃতি দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাস কত? কি বলেছে? একটি গোলক রয়েছে, হ্যাঁ, একটি গোলক রয়েছে, সেই গোলক থেকে একটি চোঙাকৃতি দণ্ড তৈরি করতে বলেছে, করা হয়েছে। এই যে গোলক রয়েছে তার ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস, এটা যদি এটুকুই ব্যাসার্ধ আমরা জানি, টোটালটা কী বলা হয়? ব্যাস বলা হয়। তাহলে ব্যাস বলতে আমরা কি জানি? 2r1। ব্যাস কত দেওয়া রয়েছে? 42। এবং এই যে চোঙাকৃতি দণ্ডটি রয়েছে তার উচ্চতা দেওয়া রয়েছে কত? উচ্চতা দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার। এবং এই যে চোঙ তার ব্যাসার্ধ ধরে নিই আমরা কত? r2। এটা r1 ধরেছি তাই r2। এই যে চোঙ রয়েছে তার ব্যাস বের করতে বলেছে। ব্যাসের সূত্র আমরা কি জানি? 2r2, মানে 2 ইন্টু ব্যাসার্ধ হবে। এটার ব্যাসার্ধ ধরেছি r1 আর এটার ব্যাসার্ধ ধরলাম r2। তাহলে এটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা কি করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। মনে রাখবে এইখানে এই যে গোলক রয়েছে সেই গোলক থেকে কিন্তু চোঙাকৃতির দণ্ডটি তৈরি করা হয়েছে। মানে এখানে যা ম্যাটেরিয়ালস রয়েছে সেই ম্যাটেরিয়ালসটা টোটাল ইউজ করা হয়েছে এই চোঙ আকৃতির দণ্ডটি তৈরি করার ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি এই গোলকটি যদি 1 কেজি হয় তাহলে অবশ্যই কিন্তু এই গোলকে যদি ম্যাটেরিয়াল 1 কেজি ম্যাটেরিয়াল থাকে তাহলে এই চোঙ আকৃতিটাও 1 কেজি হবে। এটা 2 কেজি হলে এটাও 2 কেজি হবে। মানে এখানে যা থাকবে ম্যাটেরিয়াল সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। তাই এটার ভলিউম বা আয়তন এবং এটার ভলিউম আয়তন অলওয়েজ সেম হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে আমাদের আয়তন সমান করতে হবে। তো আমরা গোলকের ক্ষেত্রে আয়তন কি জানি? আয়তনের সূত্র 4/3 পাই r কিউব, ঠিক আছে? এবং চোঙের আয়তনের সূত্র কি? পাই r স্কোয়ার h। এই r বলতে চোঙের ব্যাসার্ধ, এই r বলতে গোলকের ব্যাসার্ধ বলা হচ্ছে। তাহলে দেখো, যেহেতু এটার আয়তন আর এটার আয়তন প্রশ্নানুসারে সমান হবে, কারণটি আমি বলে দিলাম, তাহলে কি করব? এটার আয়তনের সাথে এটার আয়তন ইকুয়াল করব। তাহলে চোঙের আয়তনটা কি? 4/3 পাই, চোঙের ব্যাসার্ধ কি ধরেছি? r1 কিউব লিখলাম। এবং এটা গোলকের আয়তন কি? 4/3 পাই r কিউব লিখলাম। এবং চোঙের আয়তন কি? পাই r স্কোয়ার, এখানে r2 লিখব, r2 ধরেছি চোঙের ক্ষেত্রে, h লিখলাম, ঠিক আছে? এখন আমরা তার ভ্যালুগুলো বসিয়ে দেব। 4/3, এপাশ থেকে পাই পাই কেটে গেল, r কিউব, ঠিক আছে? আমাদের 2r1 বলতে 42, তাহলে আমাদের r1 বলতে কি বোঝাবে? দেখো, r1 বোঝাবে 21 বোঝাবে, 2 দিয়ে কেটে যায়। তাহলে আমরা এখানে কি লিখব? 21, মানে 3 বার 21 হবে। কিউবও লিখতে পারতাম। ইকুয়াল কি করলাম? পাই তো কেটে গেল, r স্কোয়ার, ঠিক আছে? এখন চোঙের কিন্তু আমাদের r দেওয়া নেই, তাই আমি কি লিখলাম? r2 স্কোয়ার রেখে দিলাম, ঠিক আছে? ইনটু h বলতে কত বোঝাচ্ছে চোঙের ক্ষেত্রে? 7 বোঝাচ্ছে। এটা গোলক, এটা চোঙ। এখন দেখো কেটে যায়, 3 7 21, এই 7 কেটে গেল কিন্তু। তাহলে আমার কি আসছে দেখো, এখানে লিখি r স্কোয়ার লিখতে পারি, r স্কোয়ার ইকাল টু 4 ইন্টু 21 ইন্টু 21 আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা জানি স্কোয়ার রয়েছে, স্কোয়ার চলে গেলে কি হয়? রুট ওভার হবে 4 ইন্টু 21 ইন্টু 21। তাহলে কী হবে? 4 মানে 2 হবে, আর দুটা 21-এর মধ্যে একটা 21 হবে, কী হবে? তাহলে 42। তাহলে আমার r2 মান কি হলো? 42 হলো। মানে বোঝাচ্ছে এই যে চোঙটি রয়েছে তার ব্যাসার্ধ 42। আমার চোঙের কি বলেছে? ব্যাস নির্ণয় করতে বলেছে। ব্যাসের সূত্র কি? 2 ইন্টু r2। তাই 2 ইন্টু আমরা কি করব? 42, তাহলে 2 2 4, 4 2 8, 84 সেমি হলো। তাহলে সঠিক উত্তর কোনটি? এ। বুঝতে পেরেছো?
এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট আয়তন ইকুয়াল করব, আর যার ভ্যালু দেওয়া আছে তার ভ্যালুগুলি বসিয়ে দেব, বসিয়ে দিলেই অঙ্ক আমার সমাধান হয়ে যাবে। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি। কি বলেছে, রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদাভাবে কাজ করলে রামের যত দিন সময় লাগে মাধবের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। রাম একা কাজটি কত দিনে শেষ করেছিল, শেষ করবে, মানে আমার রাম একা কাজটি করলে কয় দিনে শেষ করবে সেটি নির্ণয় করতে বলেছে। রাম ও মাধব একসাথে করলে 4 দিনে শেষ করে। আমরা দেখো দিন বার করার সূত্র আমরা কি জানি, এই ধরনের ডে বা দিন, W/E, যেখানে ডি বলতে দিন বোঝাচ্ছে, ডাব্লু বলতে কি বোঝাচ্ছে ওয়ার্ক বা কাজ, ই বলতে দক্ষতা বা এফিসিয়েন্সি বোঝাচ্ছে। আমরা এলসিএম নিয়ম জানি, সেই এলসিএম নিয়ম নিয়ে আমরা অপশন টেস্ট করবো এই অঙ্কটির ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে ডি এর ভ্যালু দেওয়া রয়েছে, ডি রাম প্লাস মাধব কয় দিনে করে, 4 দিনে করে। তাহলে W/E, ডি মানে W/E, আর W/E মানে আমরা বলতে পারি ডি বলতে পারি। তাই ডি এর ভ্যালু 4 দেওয়া রয়েছে, যে রাম আর মাধব কয় দিনে কাজটি করে, 4 দিনে করে। তাহলে W/E = 4 লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা এখানে অপশন টেস্ট করব। রাম কয় দিনে করে আমরা জানি না, রাম অ্যান্ড মাধব। এখন কি বলেছে, রাম 6 দিনে কাজ করে, মাধব তার থেকে 6 দিনে বেশি কাজ করে। আমরা ধরে নেই মনে করি রাম যদি 12 দিনে কাজটা করে, রামের উত্তর চেয়েছে যে রাম কাজটি একা কত দিনে শেষ করবে। এই যে অপশনগুলি রয়েছে সব রামের যে একদিনে কাজ করলে, একা কাজ করলে কত দিনে শেষ করবে সেই উত্তর রয়েছে, 4টির মধ্যে একটি হবে। আমরা মনে করি যদি রাম 12 দিনে কাজ করে একা, তাহলে মাধব কি হবে, রামের থেকে কি বলছে, মাধব তার চেয়ে 6 দিন বেশি, মানে রামের চেয়ে 6 দিন বেশি। তাহলে রামের চেয়ে যদি 6 এড করি কত হবে, 18 হবে। রাম যদি 12 দিনে একা করে, মাধব যেহেতু 6 দিন বেশি, 18 হবে। 12 আর 18 লসাগু কত, এলসিএম কত হয়, 36। আমাদের ওয়াক কত আসলো, 36, ঠিক আছে। তাহলে কত হয়, 3 12 36, 8 × 36। দেখো কি হচ্ছে, আমরা ডাব্লুর জায়গায় যদি এখানে 36 বসাই, এটা ওয়াক 36 পেলাম। ডাব্লুর জায়গায় যদি 36 বসাই, আর এফিসিয়েন্সি বলতে কি বোঝায়, এটা 4 বলতে কি বুঝিয়েছিল, রাম আর মাধব একসাথে কাজ করে। তাহলে রামের এফিসিয়েন্সি 3 হচ্ছে, আর মাধবের এফিসিয়েন্সি 2 হচ্ছে। তা 3 2 কত হচ্ছে, 5 আর 36 কাটাকাটি করলে কি 4 আসে, যেহেতু আসে না তাই এটি উত্তর হবে না। আমরা এই নিয়মে অপশন টেস্ট করব। ফার্স্ট আমি ভুল করে দেখিয়ে দিলাম যে হচ্ছে না কেন, যদি যেটা সঠিক উত্তর সেটা দিয়ে মিলবে। অঙ্কগুলি একটু বিস্তারিতভাবে দেখে নাও। যারা একটু অঙ্ক ধীরে বুঝতে বা মানে যারা ভাবো যে আমি অঙ্ক একটু বুঝতে সময় লাগে, তাদের জন্য আমি স্পেশালি ভিডিওটি বানিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এইবার ঠিক একইভাবে অপশনগুলি তোমরা চেক করবে, 3 দিয়ে 9 দিয়ে মিলবে না, কিন্তু আমরা এখানে 6 দিয়ে করি দেখি। তাহলে আমরা যদি জানি যে রাম করে 6 দিনে করে, তাহলে মাধব কি হবে, তার চেয়ে 6 দিন বেশি, প্রশ্নানুসারে বলেছে 6 বেশি, 6 তার চেয়ে 6 দিন বেশি লাগে, তাহলে কি 12 হবে মাধব। তাহলে তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে, দেখো 6 আর 12 লসাগু 12 হচ্ছে, ওয়াক, তাহলে ওয়াক W 12 হবে। এবং 6 আর 12 যদি হয়, রাম যদি 6 হয়, মাধব অবশ্যই 12 হবে। তাহলে 6 2 1 হচ্ছে। তাহলে এখানে দেখো W/E এর ভ্যালু বসে, W/E আমার 4 আসতে লাগবে। এখানে W কত দেখো, 12। কখন 12 আসলো, যখন রাম ধরেছি রাম 6 দিনে কাজটি শেষ করে একাই। আর এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো, রামের এফিসিয়েন্সি 2 এবং মাধবের এফিসিয়েন্সি 1। 2 আর 1 কত, 3। 3 আর 12 গুণ করলে কত, কাটাকাটি করলে কত হয় দেখো, 4 আসে। যেহেতু রামের অ্যান্সারটা 6 ধরলে, এই প্রশ্নানুসারে কি রয়েছে, তারা একত্রে 4 দিনে শেষ করে, সেটি আসলো। তাই আমাদের সঠিক উত্তর কি, সি, মানে 6 দিন হবে। বাকিগুলো তোমরা করে দেখবে, উত্তর মিলবে না। এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা জাস্ট কয়েক সেকেন্ডে অপশন টেস্ট করতে পারবে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল হবে। দেখো ঘনকের অনুপাত বলছে, ঘনকের আয়তনের অনুপাত মানে V1:V3, আয়তনকে V দিয়ে প্রকাশ করি, ভলিউম 1:27। এখন আয়তনের সূত্র কত, আয়তনের সূত্র হচ্ছে কি, বাহু কিউব। আমরা
বাহুকে আমরা এ যদি ধরি, তাহলে A1 কিউব ইস টু A2 কিউব, মানে এটা ধরা হচ্ছে কি প্রথম যে ঘনক রয়েছে তার বাহু, প্রথম ঘনক A1 বলতে ফার্স্ট ঘনক, A2 বলতে সেকেন্ড ঘনক, তাদের অনুপাত 1:27। একটু আলোচনা করে দেই, একটু ডেসক্রিপটিভ বলে দেই। 1 কিউব বাই আমরা এটা লিখতে পারি ইস টু মানে বাই, এখানে একইভাবে 1/27 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করি দেখো, একটা কি করতে পারি দেখো, A1/A2, ঠিক আছে, কিউব লিখতে পারি, এখানে আমরা কিউব লিখতে পারি, ইকুয়াল টু এখানে কি লিখতে পারি 1/3 হোল কিউব লিখতে পারি, ঠিক আছে, এখানে 1/3 আমরা হোল কিউব লিখতে পারি। তারপরে আমরা এখানে কি করলাম, তারপর আমরা এখানে A1/A2 লিখতে পারি, এই 3 কেটে গেল, মানে 1/3 আসলো, মানে বলতে পারি A1:A2 ইকুয়াল টু 1:3 বলতে পারি। কেন করলাম এখনই বুঝতে পারবে। আমার অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে ঘনকের, 4 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু এ ধরেছি তাই 4 ইন্টু বাহু স্কোয়ার ইস টু 4 ইন্টু, এটা ফার্স্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পরবর্তী ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল এটা ফার্স্ট ঘনকের এবং এটা হচ্ছে সেকেন্ড ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে 4 কেটে গেল, তাহলে কি হচ্ছে 1 স্কোয়ার ইস টু A1 স্কোয়ার ইস টু A2 স্কোয়ার, এটা ফার্স্ট ঘনকের বাহু স্কোয়ার, এটা সেকেন্ড ঘনকের বাহু স্কোয়ার। তাহলে দেখো আমরা A1 A2 ভ্যালু পেয়ে গেছি, জাস্ট ভ্যালুটা বসিয়ে দেব, স্কোয়ার ইস টু 3, তাহলে কি হবে 1:9। এটি হলো সঠিক উত্তর। আমাদের কোন অপশনটি সঠিক, বি নাম্বার অপশনটি সঠিক, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট একটি কন্ডিশন দেওয়া থাকবে এবং পরবর্তী আরেকটি অ্যান্সার চাবে। ফার্স্ট কন্ডিশন থেকে তোমার কোনো একটু কিছুর ভ্যালু বের করে পরের ভ্যালুতে বসিয়ে দিতে হবে। দেখো এখানে ফার্স্ট কন্ডিশন দেওয়া রয়েছে, সেকেন্ড কন্ডিশন দেখলাম আমার বাহু প্রয়োজন, ফার্স্ট কন্ডিশন থেকে বাহুর ভ্যালু বের করে আমরা বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। যারা সূত্র মনে রাখবে তারা এই অঙ্ক যে কোনো সময় পারবে। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। কি বলেছে, 2, 4, 6 ও 10 প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। দেখো 4টি সংখ্যা A B C D যদি সমানুপাতি হয় আমরা কি বলতে পারি, A/B ইকুয়াল টু C/D বলতে পারি। হ্যাঁ, একটু সূত্র বলে দিলাম। এখানে কি বলেছে, এটা সমানুপাতি হওয়ার শর্ত, সমানুপাতি হওয়ার এটি শর্ত। আমাকে কি বলেছে, 4টি যে সংখ্যা রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে প্রথম দুটি রাশির অনুপাত এবং পরের যে ফার্স্ট এবং সেকেন্ডের রেশিও এবং থার্ড মানে সি আর ডি এর রেশিও কী হবে, সমান হবে। মানে এখানে ফার্স্টটা যদি 2 হয় 2:4 ইকুয়াল টু 6:10, এটা রেশিও এবং এটা রেশিও সমান হবে। 2, 4, 6 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তার মানে সমানুপাতি হওয়ার অর্থ হচ্ছে প্রথম দুটির রেশিও পরের দ্বিতীয় রেশিও অলওয়েজ কিন্তু সমান হবে কিন্তু। হ্যাঁ, তাহলে বলছে দেখো এটা রেশিও কি 1:2 হচ্ছে, এটা রেশিও কি 3:5 হচ্ছে, সমান হচ্ছে না, তাই এটি কি সমানুপাতি নয়। তাহলে কোন সংখ্যা যোগ করলে সমানুপাতি হবে সেটি বের করতে বলছে। তাহলে আমরা এটা কি, আমরা একটা বারবার যোগ করতে যাব না, একটা কাজ করব। দেখো আমি প্রথমেই বললাম সমানুপাতি হলে কি লিখতে পারি, A/B ইকুয়াল C/D লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এর সঙ্গে সি এর একটা সম্পর্ক থাকবে, মানে ফার্স্টের সঙ্গে থার্ড এবং সেকেন্ডের সঙ্গে ফোর্থের একটা সম্পর্ক থাকবে, ফার্স্টের সঙ্গে থার্ডের একটা সম্পর্ক, কি সম্পর্ক, একটা সমানুপাতি সম্পর্ক থাকবে। তাহলে আমার ফার্স্ট সংখ্যাটা নেই কত 2 এবং থার্ড সংখ্যাটা নেই কত 6। দেখো ফার্স্টের সংখ্যার সঙ্গে যদি 3 যোগ করি কত হবে, 5 হবে, এবং থার্ড সংখ্যার সাথে যদি 3 যোগ করি কত হবে, 9 হয়। 5 আর 9-এর মধ্যে কি কোনো সম্পর্ক থাকে, সমানুপাতি সম্পর্ক নেই, তাই 3 উত্তর হবে না। ঠিক একইভাবে যদি আমরা 4 যোগ করি, 4 যোগ করলে কত হবে, 2 এর সঙ্গে 4 যোগ করলে 6 হবে
এবং 6-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 10 হবে। 6 আর 10-এর মধ্যে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো আমরা যদি এবার ডাইরেক্ট ডি যোগ করি, তাই বি উত্তর হলো না, হ্যাঁ। 2 যদি যোগ করি, ফার্স্ট সংখ্যাটি কি 2, 2 এর সঙ্গে যদি 2 যোগ করি কত হয়? 4 হয়। এবং এই যে 6-এর সঙ্গে যদি 2 যোগ করি কত হবে? 8 হবে। দেখো ফার্স্ট সংখ্যা রয়েছে 2 এবং থার্ড সংখ্যা রয়েছে 6। ফার্স্ট সংখ্যার সাথে 2 যোগ করি আর থার্ড সংখ্যা যদি 2 যোগ করি কত হবে? 8 হবে। তাহলে 4 আর 8-এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক, 4 দুগুণে 8। তাই হচ্ছে সঠিক উত্তরটি কত? ডি নাম্বার উত্তরটি হবে সঠিক। এখন দেখো আমরা প্রমাণ করি আমরা যে ঠিক। প্রমাণ কি? দেখো 2-এর সঙ্গে 2 যোগ করো কত হবে? 4। 4-এর সঙ্গে 2 যোগ করো কত হবে? 6। 6-এর সঙ্গে 2 যোগ করো 8। 10-এর সঙ্গে 2 যোগ করো কত হবে? 12। তাহলে কত হয়? রেশিও 2:3 হবে। এবং 2 কত? 4 দিয়ে 4 দুগুণে 8, 3 4 12। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল যে আমরা ঠিক। তাহলে তোমরা এই শর্ট ট্রিকে এই অঙ্কগুলি করে নেবে। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেই। পরবর্তী অঙ্কটি কি রয়েছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা n এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2x% হলে 5 বছর পরে মোট জনসংখ্যা কত হবে? এই কনসেপ্টটি মনে রাখবে। কোনো একটা আসল দেওয়া থাকলো এবং প্রতি বছর একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে 5 বছর 6 বছর পরে মোট জনসংখ্যা কত বের হবে তার একটি সূত্র রয়েছে। হ্যাঁ, মোট বের করার সূত্র কি মনে রাখবে? আসল ইন্টু 1 প্লাস সুদের হার বাই 100 টু দি পাওয়ার সময় হবে। এই সূত্রটি মনে রাখবে। এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে বলেই দিয়েছে, দেখো কি বর্তমান জনসংখ্যা, ঠিক আছে। এখানে আসল বলতে বোঝাচ্ছে পূর্বের। আসল বলতে কি বোঝাবে? পূর্বের। হ্যাঁ, পূর্বের। তাহলে পূর্বের জনসংখ্যা কত? মানে পূর্ব বলতে বোঝাচ্ছে কি? বৃদ্ধি পাওয়ার আগে জনসংখ্যা কত? n লিখলাম। 1 বলতে 1 আর সুদের হার কত? 2x আর 100 মানে 100 লিখলাম। আর সময় কত? 5 বছর বলেছে তাই সময়ের জায়গায় 5 লিখলাম। তাহলে n মানে n, 1 প্লাস কাটাকাটি করলাম x বাই 50 আর উপরে 5। তাহলে সঠিক উত্তর কোনটি হলো? দেখো n ইন্টু 1 প্লাস x বাই 50 টু দি পাওয়ার 5। তাহলে সঠিক উত্তরটি বি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের দেখা হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।